হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর এবং মাইনর কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, ষোড়শ শতককে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলার কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটি মাইনর কোর্সে 2023 সালের পরীক্ষায় এসেছিল। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এর আগে তোমাদের সেমিস্টারে অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি এবার শুরু করছি। ষোড়শ শতকের বাংলা সাহিত্যকে কোনো কোনো বাংলা সাহিত্য বিশেষজ্ঞ সুবর্ণযুগ বলে অভিহিত করে থাকেন। এর যৌক্তিকতা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠতে পারে। কোনো যুগকে তখনই সুবর্ণযুগ বলে অভিহিত করা হয় যখন সৃজনের উৎকর্ষে ও সৃষ্টির ব্যাপ্তিতে তা অন্যান্য যুগকে অতিক্রম করে যায়। ষোড়শ শতকে এ জাতীয় কোনো ঘটনা ঘটে থাকলে নিঃসন্দেহে তা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বর্ণোজ্জ্বল সুবর্ণযুগ। অন্যান্য যুগের সাহিত্যের সঙ্গে তুলনা করলে বিষয়টি যথার্থ বোধগম্য হবে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সূচনা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে। এর আগে খ্রিস্টীয় দশম দ্বাদশ শতকে প্রাচীন বাংলার নিদর্শন হিসেবে আমরা পেয়েছি বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত চর্যাপদ। মধ্যযুগের কালসীমানা যদি চতুর্দশ শতক থেকে ধরা হয়, তবে চর্যা উত্তর রচনা শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া এ শতকে আর কোনো কাব্য সাহিত্যের নিদর্শন মেলেনি। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণলীলা বিষয়ক নাট্যগীতি ও পাঁচালীর মিশ্র আঙ্গিকধর্মী সাহিত্য। এতে কবি বড়ু চণ্ডীদাসের বৈদগ্ধ্য চেতনা ও শিল্পী মনের নিপুণ প্রকাশ ঘটেছে। যদিও এর রচনাকাল নিয়ে বিতর্ক রয়েছে, তবু এ যে প্রাক চৈতন্য পর্বে রচনা ও আদিমধ্য বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন, এ বিষয়ে কারো দ্বিমত নেই। চতুর্দশ শতকের একটিমাত্র সাহিত্য কীর্তি শ্রীকৃষ্ণ কীর্তন রচনা মানে উৎকৃষ্ট হলেও তা যুগ সৃষ্টির পক্ষে অপ্রতুল, কেননা যুগ সৃষ্টি কোনো একক রচনা ও গুণমানে নির্ধারিত নয়। চতুর্দশ শতকে বাংলা সাহিত্যের অন্যান্য শাখারও উন্মেষ ঘটেনি, ফলত রচনার বিস্তার ও বৈচিত্র্যের নানা গতি এ পর্বের সাহিত্য প্রবাহে যুক্ত হয়নি। বড়ু চণ্ডীদাসের রচনাটি একান্তভাবে একমুখী দৃষ্টান্ত, ফলে সুবর্ণযুগ হিসেবে চতুর্দশ শতকের দাবি কোনো মতেই উঠতে পারে না। বাংলা সাহিত্যের নানা প্রশাখা আত্মপ্রকাশ করতে থাকে পঞ্চদশ শতক থেকে। মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য এ সবকটি প্রশাখায় পঞ্চদশ শতকে একটু একটু করে দেখা দিতে থাকে। বাংলা সাহিত্য রচনার বিচিত্রধর্মী গতিছন্দে মুখর হতে থাকে। পঞ্চদশ শতকে অনুবাদ সাহিত্যে দুজন কবির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন হলেন রামায়ণ অনুবাদক কৃত্তিবাস, অন্যজন হলেন ভাগবত অনুবাদক মালাধর বসু। অনুবাদ সাহিত্যে কৃত্তিবাস এক যুগান্তকারী প্রতিভার নিদর্শন। বাল্মীকি রামায়ণকে কৃত্তিবাস বাংলার জীবন ধর্মের সাধুর্য নবায়িত করেছেন। কবি দৃষ্টিতে রামচন্দ্র হয়েছেন ভক্তবৎসল রামচন্দ্র, সীতা হয়েছেন আমাদের একান্নবর্তী পরিবারের নিষ্ঠাশীলা গৃহবধূ। ভাবে, ভাষায় ও রীতিতে কৃত্তিবাসের রামায়ণ বাঙালির ও বাংলা সাহিত্যের একটি অনন্য সম্পদ। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় ভাগবতের আংশিক অনুবাদ। কাব্যটি নানা কারণে তেমন জনপ্রিয়তা অর্জন করেনি, অবশ্য রচনা মানেও উৎকৃষ্ট নয়। পঞ্চদশ শতকে মঙ্গল কাব্যধারার সূত্রপাত ঘটেছে মনসামঙ্গল কাব্য মারফত।
এ পর্বের অন্তত দুজন কবির নাম করা যেতে পারে, কবি হরিদত্ত ও বিজয়গুপ্ত। হরিদত্তের পদ্মপুরাণকে অনেকেই আদিতম রচনা বলে থাকেন। তার মনসা মঙ্গলটি খুব অবিন্যস্ত। পরবর্তী কবি বিজয়গুপ্ত। বিজয়গুপ্তের হাতেই মনসামঙ্গল একটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। কবির জীবনধর্মী বাস্তববোধ ও সৃজনধর্মী চেতনা এ দুইয়ের সুষম সমন্বয় ঘটেছে তার সৃষ্টিতে। চরিত্র ও কাহিনীর বিচিত্র মুখ্য দিক সত্যি সত্যি আকর্ষণীয় হয়ে উঠতে পেরেছে। কবি বিদ্যাপতি ও চণ্ডীদাসের সারস্বত কৃতিতে বৈষ্ণব পদাবলী একটি শ্রেষ্ঠত্বের দিকচিহ্ন হয়েছে, যা উত্তরকালের কবিদের প্রয়াসে ব্যাপকভাবে অনুশীলিত হয়ে ভাব ও রসগত বৈচিত্র্যে বিস্তৃতি লাভ করেছে। কবি বিদ্যাপতির ব্রজবুলিতে ভাষা ও ধ্বনি গম্ভীর ধ্বনিবিন্যাস এবং চণ্ডীদাসের সহজ ও গভীর উপলব্ধির নিবিড়তায় বৈষ্ণবপদ বাংলা সাহিত্যে এক অনন্য উৎকর্ষের রস সম্পদে রূপান্তরিত হয়েছে। পঞ্চদশ শতকে বাংলার সাহিত্যের নানা ধারার সূচনা হয়েছে। বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য ও মঙ্গল কাব্য রচনার ক্ষেত্রে কয়েকজন কবি যে যথেষ্ট নৈপুণ্যের সাক্ষ্য রেখেছেন এও সত্য। তৎসত্ত্বেও পঞ্চদশ শতক সুবর্ণযুগের অভিধা পেতে পারে না, কেননা কেবল রচনার উৎকর্ষ নয়, চাই ব্যাপক ও বহুল অনুশীলন। কেবল কয়েকজন কবির প্রয়াস নয়, প্রয়োজন একাধিক কবি শিল্পীর সমবেত কাব্য প্রয়াস। পঞ্চদশ শতকে এর অভাব লক্ষ্য করা যায়। ষোড়শ শতকের বাংলা সাহিত্য নানা প্রবাহতে সমৃদ্ধ হয়েছিল। যেমন রচনাগত উৎকর্ষ, তেমনি তার বিস্তার ঘটেছিল প্রায় সবকটি ধারায়। পঞ্চদশ শতকের বাংলা সাহিত্যকে যদি কৈশোর পর্ব বলা যায়, তবে ষোড়শ শতকের সাহিত্যকে বলা যায় যৌবন পর্ব। যৌবনের বিপুল সামর্থ্য নিয়ে ষোড়শ শতকের বাংলা সাহিত্য আত্মপ্রকাশ করেছে। প্রথমে ধরা যাক পদ সাহিত্যের কথা। চৈতন্যদেবের দিব্য জীবনকে আস্বাদন করে বহু মহাজনী পদকর্তা স্ব প্রয়াসে কাব্য রচনায় ব্রতী হয়েছেন। ফলে যেমন গোবিন্দ দাস, জ্ঞানদাসের মতো প্রথম শ্রেণীর কবিদের রচনাকৃতিতে বৈষ্ণব পদ সমৃদ্ধ হয়েছে, তেমনি বহু মধ্যম অথবা নিম্নমানের পদকর্তার পদসৃষ্টিতেও বৈষ্ণব সাহিত্য সমৃদ্ধ হয়েছে। সেই সঙ্গে রস বৈচিত্র্যও ঘটেছে। পূর্ববর্তী পদকর্তারা যেখানে কেবল মধুর রসের পদরচনায় নিজেদের সীমাবদ্ধ রেখেছিলেন, এ পর্বে বাৎসল্য সখ্যরসের পদ রচিত হয়েছে। ফলে বৈষ্ণব পদাবলী রস ও ভাবগত বৈচিত্র্যে ষোড়শ শতকে অসাধারণ বিকাশের অভিমুখী হয়েছে। এ প্রসঙ্গে বলা প্রয়োজন যে গৌড়ীয় বৈষ্ণব স্বরগোস্বামীদের ভাব প্রেরণা এবং তাদের শাস্ত্রগত নির্দেশও এ পর্বের পদ সাহিত্যে লালিত হয়েছে। একদিকে চৈতন্যদেবের দিব্য জীবন, অন্যদিকে স্বরগোস্বামীদের নির্দেশ, এ দুইয়ের সমন্বয়ে ষোড়শ শতকের বৈষ্ণব পদ অনন্য স্বাতন্ত্র্য অর্জন করেছে। ষোড়শ শতকের মঙ্গল কাব্যধারায় চণ্ডীমঙ্গলের বিকাশ ঘটেছিল। কবি মানিক দত্ত, মাধবাচার্য, সর্বোপরি কবিকঙ্কনের রচনায় চণ্ডীমঙ্গল কাব্যধারা নানা দিক থেকে সমৃদ্ধ হয়েছে। তবে মুকুন্দরাম অর্থাৎ কবিকঙ্কনে রচিত চণ্ডীমঙ্গল অসাধারণ শিল্প নৈপুণ্যের পরিচয় বহন করে। বাস্তব চেতনা ও জীবন পর্যবেক্ষণশীলতার অনন্যতা মুকুন্দরামের মধ্যে যেভাবে শিল্পিত রূপ পেয়েছে, তা যেমন একদিকে বিস্ময়কর, তেমনি মুগ্ধকরও বটে। ষোড়শ শতকের অন্যতম সাহিত্যধারা যা সমগ্র বাংলা সাহিত্যেই অভিনব, তা হল চৈতন্য জীবনী সাহিত্য। চৈতন্যদেবের দিব্য জীবনকে কেন্দ্র করে এই সাহিত্যধারার আত্মপ্রকাশ। কবি বৃন্দাবন দাস থেকে শুরু করে কৃষ্ণদাস কবিরাজ, এরা প্রত্যেকেই চৈতন্যদেবের ভাব জীবনের আধ্যাত্মিক নানা দিকের তাৎপর্য ও দার্শনিক মহিমাকে আলোকিত করেছেন। এ ধরনের জীবনী সাহিত্যকে বলা হয় হিজিওগ্রাফি বা দিব্য জীবনী। জীবনীকাররা একে বলেছেন চরিতামৃত।
কিন্তু তবু চৈতন্য জীবনীতে ধরা পড়েছে তৎকালীন গৌরবঙ্গের নানা ঐতিহাসিক, ধর্মীয় ও সামাজিক তথ্য। মধ্যযুগের সমাজ ইতিহাসকে অনুধাবন করার ক্ষেত্রে এই রচনাগুলোর অবদান অনেকটা। বস্তুতপক্ষে বাঙালির সমাজে, ধর্মে, আদর্শে ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব সঞ্চারিত হয়েছিল বলেই ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্য এমন স্বতন্ত্র মহিমা লাভ করে। একে তাই চৈতন্য রেনেসাঁসের সাহিত্য বলা হয়। শ্রদ্ধেয় সমালোচক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এ অভিমত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ষোড়শ শতকের বাংলা সাহিত্যে মানববোধের যে প্রতিষ্ঠা লক্ষ্য করা যায় তার নেপথ্যে চৈতন্যদেবের অখণ্ড ব্যক্তিত্বশালী জীবনের প্রভাব রয়ে গিয়েছে। চৈতন্য ধর্ম বাংলার বৃহত্তর জীবনে ফিরিয়ে এনেছে এক অনন্য আস্থা ও মানব মহিমার বলিষ্ঠ প্রত্যয়। দৈবী ভাবাশ্রিত সাহিত্য রচনা করতে গিয়েও কবিদের লেখনীতে, দেবতাদের কাহিনীতে নিবেদিত হয়েছে মানুষের সুখ দুঃখের নানা কথা। সাহিত্যের প্রকাশভঙ্গিতেও লক্ষ্য করা যায় পরিশীলিত বোধ। ব্যক্তি ও উৎকর্ষের অনন্যতায় ষোড়শ শতক সমগ্র মধ্য বাংলা সাহিত্যে অনন্য, ফলে একে সুবর্ণযুগ বলতে দ্বিধা কোথায়। প্রসঙ্গত সমাপ্তির পর্বে সপ্তদশ ও অষ্টাদশ শতকে বাংলা সাহিত্য সম্পর্কেও কিছু বলা প্রয়োজন। তা না হলে অসম্পূর্ণ থেকে যাবে এ আলোচনা। সামগ্রিক দিক থেকে সপ্তদশ শতক হল অবক্ষয়ের যুগ। বৈষ্ণব পদ এ শতকে তেমন রচিত হয়নি, মূলত পদসংকলনের যুগ হিসেবেই এটি চিহ্নিত। খনদাগীতি, চিন্তামণি, পদকল্পতরু এসব এ সময়েরই আত্মপ্রকাশ করতে থাকে। মঙ্গল কাব্য ধারাতেও আসে অর্থহীন পৌনঃপুনিকতা। কেবল এ শতকের উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন মহাভারতের অনুবাদক কাশিরাম দাস। এছাড়া চট্টগ্রামের রোসাং রাজসভার কবিবৃন্দ তাদের আসামি কথা কাহিনীতে বেশ অভিনবত্ব দেখিয়েছেন। অষ্টাদশ শতকের সাহিত্যে মঙ্গল কাব্য রচনায় ভারতচন্দ্র নৈপুণ্য প্রকাশ করেছেন, তবে তা বিষয়গুণে নয়, রচনারীতি ও প্রসাদগুণের অভিনবত্বে তার অন্নদামঙ্গল অসাধারণ হয়েছে। এ শতকে অন্য একটি অভিনব সাহিত্যধারার উন্মেষ ঘটে, এটি হল শাক্ত পদাবলী। কবি রামপ্রসাদ ও কমলাকান্তের রচনাধারায় অষ্টাদশ শতকের সাহিত্য যেন পুনরুজ্জীবন লাভ করে। মা উমাকে ঘিরে রচিত আগমনী ও বিজয়া গানে প্রকাশ পেয়েছে বাঙালির মর্মকথা। রবীন্দ্রনাথের কথায় এই সকল কারণে হরগৌরী সম্বন্ধীয় গ্রাম্য ছড়াগুলি বাস্তব ভাবের, তাহাতে বাংলাদেশের গ্রাম্য কুটিরের প্রাত্যহিক দৈন্য ও ক্ষুদ্রতা সমস্তই প্রতিবিম্বিত। মধ্যযুগের বাংলা সাহিত্যে চতুর্দশ শতককে বলা যায় সূচনা পর্ব, পঞ্চদশ শতক হল নানা ধারার উন্মেষ ও বিকাশ পর্ব, আর ষোড়শ শতক হল প্রতিষ্ঠা ও ব্যাপ্তির পর্ব। সপ্তদশ ও অষ্টাদশ মূলত অবক্ষয়ের পর্ব। সৃষ্টির ব্যাপকতা এ শতকে প্রকাশ পায়নি, ফলে মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবর্ণযুগ বলতে ষোড়শ শতককেই চিহ্নিত করা যায়। চৈতন্য ভাব প্রেরণায় এ পর্বের সাহিত্য নানা ধরনের বিকাশের অভিসুধা হয়ে সৃজনমুখী সুধায় পূর্ণ হয়েছে। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।